গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি ভালোই আছি। এটা কি বলে তো? ডুমুর। ডুমুর খুব ভালো লাগে খেতে। ডুমুর হচ্ছে একটা নিরামিষি পদ। ডুমুরটা নিরামিষি রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো আমি তো সব কাজটা ছেড়ে নিচে চলে এসেছি। এটা বুঝতেই পারছো, নিচের ঘরের বারান্দা। ভাত বসানো হয়ে গেছে। ডুমুরটা কাটলাম। ডুমুর আমাদের ওই জমিতে হয়েছিল, একটা ডুমুর গাছ আছে, ওখান থেকে তুলে নিয়ে এসছে। কালকে নিয়ে এসছে জেঠু, আমি বলেছিলাম নিয়ে আসতে। ডুমুর খেতে খুব ভালো লেগেছে, আগের দিন রান্না করেছিলাম, জেঠুর খুব ভালো লেগেছে। জেঠু বলছে তাহলে তুলে নিয়ে আসবো। বললাম ঠিক আছে, আমি ভালো করে রান্না করে দেবো সেদিনকার মতন ঘি গরম মশলা দিয়ে। তো আমি ডুমুর প্রেশার কুকারে সেদ্ধ করি। কড়াই সেদ্ধ করতে গেলে অনেক দেরি হয়, তো তাই জন্য প্রেশার কুকারে বসাবো আমি ডুমুরটা। তাহলে একটা সিটি মারলেই হয়ে যাবে, আর ঘি গরম মশলা দিয়ে রান্না করে দেবো যাতে জেঠুর ভালো লাগে। আর ভাত হয়ে গেছে, ভাতটা নামাতে হবে। ডুমুরটা একদম নিরামিষই সবজি বলতে পারো, খুবই ভালো লাগে। ডুমুর কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে না, আমি যতদূর জানি। আর এই ডুমুর রান্নাটা আমি শিখেছি আমার ঠাম্মার কাছ থেকে। আমার ঠাম্মা একবার ডুমুর রান্না করেছিল এরকম ঘি গরম মশলা দিয়ে, সেই থেকে আমার খুব ভালো লাগে খেতে। মানে ডুমুরটা আমি আগে খেতাম না, ডুমুর যে রান্না করে খায় সেটাও জানতাম না। এখন কিন্তু ডুমুরটা ভীষণ ভালো লাগে খেতে। মাঝে সাঝে নিয়ে আসে দেখি বাড়িতে, কিন্তু ডুমুর কাটা প্রচুর ঝামেলা। যদি পাকা হয়, ভেতরে বীজ থাকলে সেই বীজগুলো কিন্তু সেদ্ধ হয় না, বীজগুলো কিন্তু ফেলে দিতে হয়। আর যদি কচি থাকে তাহলে সে কচি গুলো দিয়ে দেয়, ওগুলোর আর বীজ ফেলতে হয় না। তো এবার ডুমুরটা কেটেছি একবারে, সেই মানে গাগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, পাতলা পাতলা করে, আর ভেতরের পুরো বীজটাই ফেলে দিয়েছি। আর মাঝখান দিয়ে চিড়ে নিতে গেলে খুব অসুবিধা হয়, তখন চামচে করে হোক বা নখে করে হোক বীজগুলো বের করে ফেলে দিতে হয়। ডুমুর কাটা খুব ঝামেলা, যেমন ডুমুর, মোচা, এঁচোড় এগুলো কাটা প্রচুর ঝামেলা। তো ভাত তো বললাম অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়েও দিলাম। আর ওই যে প্রেশার কুকারে ডুমুরটা সেদ্ধ করতে দিয়েছিলাম, দুটো সিটি দিয়েছি। আবার সেদিনকে সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারে, খুব গলে গিয়েছিল, মানে বোঝাই যাচ্ছিল না। সেদিনকে ডুমুর রান্না করেছি, দিয়ে দুপুরবেলা জেঠুকে খেতে দিয়েছি। জেঠু বলছে মোচা কোথায় পেলে, মোচা রান্না করেছো, মোচাটা কোথায় পেলে? তারপর আমি বলছি যে এটা তো মোচা না জেঠু, এটা তো ডুমুর। তো এবার জেঠু বলছে কি সুন্দর হয়েছে, গলে গেলেও খেতে বেশ ভালো লাগছে। তো এবার আমি দেখছি গলে গেলে বুঝতে পারবে না, আমার বড় সেদিন বুঝতে পারেনি, বলছিল আমাকে বলছে যে ডুমুর রান্না করলে ডুমুর কই, ডুমুর দিলে না তো আমাকে। আমি বলছি এটাই ডুমুর গো, সবাই মোচা মোচা করেই যাচ্ছে, গলে এমন গলে গেছিলো বোঝা যাচ্ছিল না। তা আজকে একটু অল্প করে ছিটিয়ে দিয়েছি যাতে সব গোটা গোটা থাকে, দেখে যেন সব চিনতে পারে। ওই যে সেদিন তোমাদের বললাম না যে আমি উনুনে রান্না করছি, জ্বালানি নেই, আমার উপরে একটা গ্যাস আছে, নিচে একটা গ্যাস আছে, তবুও গ্যাসে রান্না করি না। তো একজন কমেন্ট করেছে যে অত নাটক কেন করো, আর গ্যাস থাকতেও গ্যাসে রান্না কেন করো না, লোকের কাছে ন্যাকা কান্না কেন কাঁদো? তো কি বলবো বলো তো, আমার লোকের কাছে ন্যাকা কান্না কাঁদতে ভালো লাগে। যেটা সত্যি কথা সেটা বললাম, তাও যদি সহ্য না হয় তাহলে কি হবে বলো তো? আসলে ব্যাপার হচ্ছে কারোর ভালো দেখলে না কিছু মানুষের আবার সহ্য হয় না, তো সেইটাই হচ্ছে ব্যাপার। বাইরের মানুষের কথা তো বাদই দিলাম, মানে আশেপাশের মানুষগুলোই মানে ভালো দেখে সহ্য করতে পারছে না, জ্বলে পুড়ে যাচ্ছে, ভিতরে যেন একদম লঙ্কা বাটার মতন জ্বলে পুড়ে যাচ্ছে। মানে এই আমার একটু ভালো কিছু হলে দেখে সহ্য করতে পারে না, অনেকে আছে, মানে আমার আশেপাশেই আছে, একেবারে একদম আশেপাশেই ঘুরঘুর করে। তো বাইরের মানুষগুলোকে আমি কি বলবো বলো, আমার আশেপাশের মানুষগুলোই দেখি আমাকে দেখে জ্বলে পুড়ে যাচ্ছে, তাহলে বাইরের মানুষদের দোষ দিয়ে কী করবো বলো আমি? যাই হোক, তো যে কমেন্টটা করেছে তাকে আমি একটা কথাই বলবো, যে সত্যি বলতে আমার নাটক করতে খুব ভাল লাগে। আমার মানে আমি ভাবছি আমার সিরিয়ালে যদি চান্স পেতাম তাহলে আমি নাটকে সেরা সেরা হতাম। যাই হোক, তো অনেকগুলো কথা হয়ে গেল। তো আমি রান্না কী করছি তো দেখতেই পেলে। তো এবার কিছু মানুষ আছে না, ব্যাকা টেরা কথার জবাব না দিলে না আমার আবার রাত্রে ঘুম হয় না, ওই জন্য বললাম। এবার থেকে ভাবছি যে অত ভালো হওয়া ভালো না, একটু মানে খারাপ হতে হয়। কারণ দেখছি যে মানুষের ভালো করছি বা যেসব মানুষকে মানে কাছের মানুষগুলোকে ভালোবাসি, দেখছি তারাই পিছনে বাঁশ দিয়ে দিচ্ছে, মানে এমন বাঁশ দিচ্ছে, বড়সড় ধরনের বাঁশ দিয়ে দিচ্ছে। ওই জন্য ভাবছি যে কারোর ভালো টালো আর করবো না। খারাপ আজ পর্যন্ত কোনো মানুষের আমি চাইনি আর চাইবও না। আর ভালো সত্যি যাদের চাইতাম তাদের আজ মানে তাদের উপকারে আমি আর লাগবো না, মানে কোনোদিন সেই সব মানুষদের আর বিশ্বাসও করবো না, ভালোও বাসবো না, এরকম একটা মেন্টালিটি আমার মধ্যে চলে এসেছে। তবে একটা কথা কি জানো তো,
কোনো মানুষকে না উপকার করতে নেই, উপকার করলে না মানে সে খারাপই হয়, আমি দেখেছি, আমি নিজে প্রমাণ। মানে ধরো কোনো মানুষকে উপকার করতে গিয়ে তুমি যদি তোমার কিডনিটাও দিয়ে দাও, তাহলে বলবে যে ওই দেখো খুব চালাক, একটা কিডনি দিয়েছে আর একটা কিডনি কিন্তু দিল না। হ্যাঁ, এরকমই বলবে, কারণ মানুষের মেন্টালিটি ঠিক এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ভালোবাসা জিনিসটা একদম নেই, ভাই বোনের মধ্যে নেই। মানে একটা ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে, জায়গা সম্পত্তি এরকম নেই, মানে খুন খারাপি মারামারি এইসব লেগে যাচ্ছে, সামান্য সম্পত্তি, টাকা টাকা। মানে দুনিয়াটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আর কদিন পর মানুষ মানুষকে গিলে খেয়ে নেবে, এইরকম অবস্থা হয়ে গেছে মানুষ। মানে ভালোর যুগ আমি আর দেখতে পাচ্ছি না, কোথাও দেখতে পাচ্ছি না। আমি খুব মানে মানুষ চিনতে শিখছি যত দিন যাচ্ছে। আমি কষ্ট করে যে যে কটা টাকা ইনকাম করি না কেন, কেউ তো বিশ্বাসই করে না, বলাই মানে ভুল। সবাই ভাবে মাসে প্রচুর মোটা টাকা ইনকাম করি। আরে না বাবা না, আমি সেই রকম ব্লগার নই, আমি ছোটোখাটো ব্লগার। আর আমার ভিউ অনেক কম সবার থেকে। আমি নতুন কোনো কন্টেন্ট বানাই না, আমি একঘেয়ে কন্টেন্ট বানাই, তাহলে ভিউটা আমার কমই হবে। তো এবার সেই তুলনায় আমার ডলার প্রচুর পরিমাণে কম আসে, মানে বলতে পারো বছরে হয়তো 2বার কিংবা 3বার পেমেন্ট পাই আমি। বিশ্বাসই করবে না কেউ, আমি জানি, না করলেও আমার কিচ্ছু করার নেই। কিন্তু কিছু কিছু মানুষ আছে, মানে এত মাথা মোটা মানুষ আছে, কিছু কিছু বললেও বিশ্বাস করে না। যে কটা টাকা ইনকাম করি আমার নিজের খরচা, মানে নিজের পোশাক আশাক, তারপরে ছেলে দুটো, তারপরে সংসারে টুকটাক আমি খরচা করে ফেলি, ব্যাস। আমার কোনো টাকা আমি কখনো জমিয়ে আজ অবধি রাখতে পারিনি, কারণ আমার ছেলে দুটো টুকটাক খরচা করি, তারপরে আমার নিজের পোশাক আশাকের খরচা, সাজগোজের, এগুলো তো আমার বরের কাছে হাত পেতে আমাকে চাইতে হয় না। আগে যেমন যখন আমি ইউটিউব করতাম না, তখন ধরো প্রত্যেকটা ওয়াইফদেরই মানে বউদেরই ধরো খুঁটিনাটি কম টাকা লাগে, খুঁটিনাটি এই মেয়েদের এমনি সাজগোজে একটু বেশি। আমার এত সাজগোজ নেই, মানে আমি অত ব্যবহার করি না, আমি নিজের টাকা দিয়েও কখনো অত সাজগোজ কিনি না। তবু যেটুকু প্রয়োজন সেটুকু আছে আমার কাছে। এই ধরো একটু বাজারে যাবে, ফুচকা খাবে, একটু ফুচকা, তারপরে একটু মোমো খেতে ইচ্ছা করলো, বরের কাছে গিয়ে দাও 100 টাকা দাও, দাও 200 টাকা দাও, 100 টাকায় কিছুই হয় না আজকালকার দিনে, দাও 500 টাকা দাও। কখনো হাত পেতে চাইতে গেলে দেখবো সবাই সব সময় হাতে টাকা থাকলো না, একটু মুখটা বেজার হবে, জিজ্ঞেস করবে কি করবে টাকা তুমি, কি দরকার, কি করবে, এখন নেই। তখন যখন বলবে যে এখন নেই পরে দেবো, তখন দেখবে তোমার মুখটা কেমন হয়ে যাবে, যে দেখো চাইলাম দিল না টাকাটা। দেখো কিছু মানুষ আছে চাইলেই দিয়ে দেয়, আবার কিছু মানুষ আছে থাকতেও দেয় না, এরকম অনেক পরিস্থিতিতে পড়ে মেয়েরা, বউরা। যাই হোক, তো সেই জায়গা থেকে আমি তো বললাম আজকে যে আমি সেই জায়গা থেকে মুক্ত, কারণ আমাকে হাত পেতে টাকা চাইতে হয় না, কারণ আমার নিজের খরচাটা নিজেই আমি চালাই। তো এইটুকু, এর থেকে ভালো আর কি করব। আমার বড়ের একটু হেল্প হয়, কারণ আমাকে ওর হাত খরচা টাকাটা অন্তত দিতে হয় না, কিছু টাকা তো ওর বাঁচাতে পারি আমি, তাই না, ওর পাশে দাঁড়াতে পারি। যাই হোক, মানুষের নজর খুব খারাপ, মানে আমার আশেপাশের মানুষ আছে যারা তাদের নজর দিয়ে মনে হচ্ছে যেন বিষিয়ে দিচ্ছে আমার শরীরটা। তবুও যত যাই করুক না কেন আমাকে মারতে পারবে না কোনো দিনই, কারণ আমি প্রচুর পরিমাণে স্ট্রং। হাজারটা নেগেটিভ কমেন্ট, হাজারটা নেগেটিভ কথা সহ্য করেও এখনও কিন্তু আছি আমি, কারণ আমার ধরো মানে কথা শেয়ার করার মতন সেরকম কেউ নেই। মেয়েরা তো কথা শেয়ার করে মায়েদের কাছে, আমার সেই জায়গাটা বন্ধ। তাই আমি দেখো, আমি নিজে ব্লগ করি, নিজে ঘরে থাকি, নিজে কাজ করি, আমি রাস্তাঘাটে পাড়ার মানে সেই ঝগড়ুটে কাকিমা বৌদিদের মতো গিয়ে রাস্তাঘাটে পাড়ায় পাড়ায় দৌড় গোড়ায় গিয়ে গল্পও করি না, যেটা আমার একেবারেই পছন্দ হয় না। এর কথা ওকে লাগানো, ওর কথা তাকে লাগানো, এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না, সেসব আমি করি না। আমি ঘরে বসে থাকি, আমি আমার নিজের কাজ করি, ঘর গোছাই, ব্যাস, আমার ছেলেকে পড়াশোনা করাই, আমার নিজের কাজ করি, নিজে ঘরে বসে যেটুকু ইনকাম করি ওতেই আমার অনেক অনেক অনেক, ভগবান আমাকে ওইটুকু রাস্তা দিয়েছে, তাতেই আমি অনেক খুশি। আর সব থেকে বড় কথা তোমাদের ভালোবাসা, তোমরা যারা আমাকে ভালোবাসো ওটা আমার কাছে অনেক মূল্যবান, তার জন্যই আমি এতটা উপরে উঠতে পারছি, আরও উপরে যেতে চাই তোমাদের ভালোবাসা পাশে থাকলে অবশ্যই। যাই হোক, তো অনেক কথা বললাম। তো রান্না তো কী করলাম দেখতে পেলে, ডুমুর রান্না করলাম, পটল ভাজা আর মাংস। মাংসটা প্রেশার কুকারে রান্না করেছি। প্রেশার কুকারে রান্না করলে না একটু সলিড মাংসগুলো সেদ্ধ হয়, ভাল লাগে খেতে। অনেক সময় প্রেশার কুকারে খেতে ইচ্ছা করে, ভাল লাগে, অনেকে যারা খায় প্রেশার কুকারে পোলট্রি মাংস তারা জানে প্রেশার কুকারে মাংসটা খুব টেস্টি হয়। আর ডুমুরটা রান্না করেছিলাম, ব্যাস।
তো যাই হোক বিকেলবেলা ঘুম থেকে উঠে আমার গুবলু সোনা বলছে মা মিষ্টি খাবো। তো এবার মিষ্টির দোকান আমাদের পাড়ায় তো ছিল একটা, কিন্তু বন্ধ হয়ে গেছে, আছে হচ্ছে যে বাজারে। তো এবার বড় ছেলেকে আবার সঙ্গে সঙ্গে বললাম যা তো বাবা মিষ্টি এনে দিত, ওকে টাকা দিলাম, তো মিষ্টি এনে দিল। ও বেশ বড় হয়ে গেছে ছেলে আমার, সাইকেল করে টুক করে মিষ্টি এনে দিল। তো বসে বসে মিষ্টিটা খাচ্ছিল গুবলু সোনা বিকেলবেলা। তারপরে এই যে আমি একটু ছাদে ঘুরতে এলাম বিকেলে, আর এদিকে শিউলি গাছটা কি সুন্দর লেগে গেছে। এটা আবার কি, ও পাতা বেরিয়েছে শিউলি গাছটা। না আকাশটা দেখো একবারে, কি মেঘ করেছে। এর বাইরে সব কমাবে, বাড়ি দেখছি তো, দেখো মেঘটা দেখো কি দারুণ লাগছে দেখতে। এই দিকটা শুধুমাত্র ঘুটঘুটে অন্ধকার করে মেঘ করেছে, মিনিটের মানে সেকেন্ডের মধ্যে অন্ধকার হয়ে গেল, এতটা অন্ধকার ছিল না ছাদে যখন এলাম। হাওয়া দিচ্ছে, হাওয়ায় মেঘ উড়ে যেতে পারে। এটা ব্রাইটনেস কমিয়ে দেখাচ্ছি, ধরো ব্রাইটনেস বাড়িয়ে দেখাচ্ছি, দেখো ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। এদিকটা মেঘ করে বোঝা যাচ্ছে। আকাশটা যা লাগছে না আজকে, কি দারুণ দেখতে লাগছে আকাশটা। যাই হোক বিকেলবেলা ছাদে একটু ঘুরতে যাই। বিকেলবেলা ওয়েদারটা বেশ খুব ভাল লাগে দেখতে। আবার যেদিন বৃষ্টি হয় সেদিন যেতে পারি না, যেদিন কাজের চাপ থাকে সেদিনও যাওয়া হয় না। যেদিন কাজ হয়ে যায় তাড়াতাড়ি সেদিনকে ছাদে গিয়ে একটু বসে থাকি, ব্যাস। আমার ওই একটাই জায়গা, ওই ছাদে আর ঘর। আমি নিচেও উঠোনেও বসে থাকি না। মা থাকে না, মা ওই ননদের বাড়িতে যায়, একটু বসে গল্প করে, কি করবে বাড়িতে একা একা বসে থেকে। আর টিভি তো বন্ধ, টিভি আর চালানো হয় না, দেখে না। তো এবার ওই জন্য একা একা ভাল লাগে না, তাই মা ননদের বাড়িতে ওখানে গিয়ে বসে থাকে। আর গুবলু দেখো, গুবলু কি কাঁঠাল খেতে ভালোবাসে, তা আবার খাজা কাঁঠাল। খাজা কাঁঠাল তো আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না, একমাত্র জেঠু ছাড়া। আমার দুই ছেলে এই কাঁঠাল খেতে খুব ভালোবাসে, দেখো কীরকম কাঁঠাল খাচ্ছে বসে বসে। দুই ভাই যে কি কাঁঠাল খেতে পারে। খাজা কাঁঠাল তো আমার ভালোই লাগে না, গালা কাঁঠাল হলে ওই কাঁঠালগুলো তাও একটু খেতে ভালো লাগে, মিষ্টি হয়, তাও দু চারটে খাই। মানে কাঁঠাল ভক্ত আমি নই, কাঁঠাল খুব একটা ভালো লাগে না। আগে তো একদমই খেতাম না, এখন তো দু একটা খাই পাই। তবে খাজা কাঁঠাল আমি খেতে পারি না, সে কচকচ কচকচ করে, ভালো লাগে না। তো গলা কাঁঠাল আনলে পারে দু চারটে খাই। আমাদের তো কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে একটা, খাজা আর একটা হয়েছিল গলা। তবে গলা কাঁঠাল যেটা সেটা শেষ হয়ে গেছে। প্রচুর কাঁঠাল হয়েছিল, প্রচুর কাঁঠাল আমাদের খেতে পারে আমাদের জেঠু শ্বশুর, কী যে ভালোবাসে, মানে রোজ তাও রোজ খাবে, এত ভালো। আর আমার গুবলু সোনা বড়ো ছেলেটাও খুব কাঁঠাল খেতে ভালো, দুই ছেলে কাঁঠাল খায়, তখন খাচ্ছে তবে কেমন করে, কচকচ কচকচ করছে, মিষ্টিও নেই কাঁঠালটা খুব একটা, একদম সাদা, আমাদেরই গাছের কাঁঠাল। সন্ধ্যেবেলা একটু দুধ খায়, দুধ না খেয়ে কুচকুচে কাঁঠাল খাচ্ছে। জেঠু ভেঙেছে কাঁঠাল, দিয়ে নিয়ে এসে খাচ্ছে। আমি তো কাঁঠাল ভাঙিও না, হাতের মধ্যে আঠা লেগে যায়, কাঁঠাল ভাঙতে ইচ্ছে করে না, যেটুই ভেঙে দেয় খাওয়া হয়। যাই হোক সন্ধ্যেবেলা গুবলু 3-4টে মতন কাঁঠাল খেয়ে যায়। বাচ্চা ছেলে তো অত কাঁঠাল খেলে গ্যাস অম্বল হয়ে যাবে, তাই দুধটা আর সন্ধ্যেবেলায় খাওয়াইনি, রাত্রিবেলা ব্যাস ওকে ভাত খাইয়ে দিয়েছি। এই মাংসর ঝোল ছিল, ওই দিয়ে ভাত খেলাম আমিও। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও, আমার আবার গলায় আটকে গেছে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।